কালকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আমাদের সামনে উঠে এসছে তা পরিষ্কারভাবে ইউরোপের দ্বিচারিতাকে আরো একবার স্পষ্ট করলো। কিছুদিন আগে ন্যাটো সেক্রেটারি মার্ক রুট বলেছিলেন, আমরা চাই রাশিয়ার যারা সহযোগী দেশ তাদের উপরেও স্যাংশন লাগাতে, কারণ ইমিডিয়েটলি চায়না এবং ইন্ডিয়ার মতো দেশের সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে বলা উচিত। 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, কিন্তু রাশিয়ার অর্থনীতি এক ফোঁটা ছিটে ফোঁটা আঘাত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে লাগানো সম্ভব হয়নি, কারণ চায়না এবং ইন্ডিয়া ধারাবাহিকভাবে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনেছে। আর এখানেই কিন্তু রাগ ইউরোপের একাধিক দেশের। তারা বলছেন ভারত সরাসরি রাশিয়ার ইকোনমিতে ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্টমেন্ট আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। অর্থাৎ তারা বুঝতে পারছেন যেহেতু রাশিয়ার পাশে ভারত আছে, তাই কোনোভাবেই রাশিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে ভাঙা সম্ভব নয়। এই জন্যই রাশিয়ার সহযোগী দেশ তাদের উপরে এবার স্যাংশন লাগানোর কথা ইউরোপীয় ইউনিয়ন ভাবতে শুরু করেছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 50 দিনের সময়সীমা দিয়েছেন। যদি এই 50 দিনের মধ্যে যুদ্ধ তিনি না থামান, তাহলে আলটিমেটাম দেওয়ার হুমকি রাশিয়ারকে অলরেডি দিয়ে দিয়েছে আমেরিকা। ক্রমশ জটিল হতে শুরু করেছে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর সমীকরণ। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করলো ভারতের নায়ারা এনার্জির উপরে তারা স্যাংশন লাগাবেন। পুরো বিষয়টি কি, এবং কালকে গভীর রাতে ভারতও কিন্তু পাল্টে একটি স্টেটমেন্ট জারি করেছে, যা একদম বলে ফেলা যায় সংঘাতের পরিস্থিতি চরম জায়গায় নিয়ে গেল অন্তত ভারতের এই স্টেটমেন্টের পর। দেখুন, এখানে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একভাবে রাশিয়ার উপরে স্যাংশন লাগায়নি। 3 বছরে এটা 18তম স্যাংশন। অর্থাৎ রাশিয়া তো এই বিশ্বের সব থেকে বেশি তেলের যোগান দেয়। যদি একভাবে রাশিয়ার উপর একটি পদক্ষেপে রাশিয়ার উপর তারা স্যাংশন লাগাতো, তাহলে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু তৈল সংকট দেখা দিত। তারা আস্তে 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 একটি অন্য পদ্ধতি মেনে অন্য একটি ওয়ে আউট খুঁজে বার করে রাশিয়াকে দূরে সরানোর চেষ্টা করেছেন। অর্থাৎ রাশিয়াকে সরিয়ে দিয়ে কখনো আমেরিকার থেকে তেল কিনেছে, কখনো মিডল ইস্ট থেকে তেল নিয়েছে। এইভাবে তারা রাশিয়ার যে তেল ইউরোপের বাজারে যেত তার সাবস্টিটিউট খুঁজে বার করেছে। আর এবার যখন তারা বুঝতে পেরেছে তারা পরিষ্কারভাবে রাশিয়ার এই তেলকে সাবস্টিটিউট করতে পারে, ঠিক তখনই কিন্তু ফাইনাল স্যাংশনটি লাগিয়ে দিল। 3 বছরে 18তম স্যাংশন। এবার বলির পাঠা হলো ভারত। ইউরোপীয় স্যাংশনে কালকে কি ঘোষণা করা হয়েছে? এর আগে ইউরোপীয় স্যাংশনে ঘোষণা করা হয়েছিল এই যে রাশিয়ার অয়েল যেটা ইউরোপের মার্কেটে যায় তার একটি প্রাইস ক্যাপ লাগিয়ে দেওয়া হবে। এই প্রাইস ক্যাপটা কত? $60 প্রতি ব্যারেল। অর্থাৎ রাশিয়া থেকে যে তেলই ইউরোপীয় ইউনিয়ন কিনবে $60 বেশি কোনোভাবে দেওয়া সম্ভব নয়। আপনারা জানেন যখন এই স্যাংশনটা লাগানো হয়েছিল তখন আন্তর্জাতিক স্তরে তেলের দাম কিন্তু প্রায় $60 প্রতি ব্যারেল প্রতি ছুঁতে শুরু করে। অর্থাৎ রাশিয়া কিন্তু খুব একটা লাভ করতে পেরেছে সেটা নয়। আর এবার দেখা গেল তারা তেলের এই ক্যাপটিকে কমিয়ে $47.60 প্রতি ব্যারেল করে দিল। যেখানে আন্তর্জাতিক স্তরে বাজার মূল্য অনেক বেশি, সেখানে $67 আপনাকে পাইকারি রেটে দেবে কিভাবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এই মুহূর্তে রাশিয়ার ক্রুড অয়েল থেকে যে সকল পেট্রোলিয়াম প্রোডাক্ট তৈরি হয় তার উপরে ব্যান করে দিল ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ ইউরোপের কোনো দেশ আর কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট যা রাশিয়ার রিফাইন্ড অয়েল থেকে তৈরি হয় সেই ক্রুড অয়েল থেকে তৈরি হওয়া কোনো প্রোডাক্টকে কিন্তু আর কিনবে না। পাশাপাশি রাশিয়ার ক্রুড অয়েল রিলেটেড সমস্ত শিপিং, এই শিপিং ট্রান্সপোর্ট সার্ভিস ইউরোপীয় ইউনিয়ন আর দেবে না। পাশাপাশি ট্যাঙ্কার্স, রেজিস্টার্স সমস্ত জায়গা থেকে রাশিয়াকে তারা ব্যান করে দিল। অর্থাৎ ইউরোপের কোনো কোম্পানি রাশিয়ার সঙ্গে কোনো রকম কাজকর্ম করতে পারবে না, অন্তত ক্রুড অয়েল রিলেটেড। এতে এফেক্টটা ভারত কিভাবে হলো দেখুন। গুজরাটে ভাদিনারে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইভেট রিফাইনারিজ কিন্তু আছে ভারতের, তাকে বলা হয় নায়ারা এনার্জি। এই নায়ারা এনার্জিতে কিন্তু 49.13% স্টেক আছে রসনেটের। এই রসনেট হলো রাশিয়া স্টেট ওন অয়েল জায়েন্ট। অর্থাৎ রাশিয়ার একটি কোম্পানি ভারতের সঙ্গে একসাথে কোলাপ করে গুজরাটের ভাদিনারে এই ধরনের তৈল শোধনাগার তৈরি করেছে যার নাম নায়ারা এনার্জি। এবার নায়ারা এনার্জির উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
নায়ারা এনার্জি কি করতো? নায়ারা এনার্জি করতো রাশিয়া থেকে ক্রুড অয়েল আনতো, ক্রুড অয়েল এনে এটাকে রিফাইন করতো, তৈল শোধন করতো এবং সেটি ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করতো। এবার দেখুন তাদের দেশেই বিক্রি করতো কিন্তু ভারত। শুধুমাত্র রাশিয়া থেকে ক্রুড অয়েল আনতো বলে তাকে ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা ডবল স্ট্যান্ডার্ড ছাড়া কি বলবেন? এই গুজরাটেই কিন্তু জামনগর রিফাইনারি আছে যা রিলায়েন্স ওন করে, কিন্তু তারাও কোনোভাবে রাশিয়া থেকে তেল এনেছে এবং ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করেছে, তারপরেও তাদের উপর ব্যান লাগানো হয়নি। কারণটা হলো এই কোম্পানি 100% ইন্ডিয়ান মালিকানা আছে, যা নায়ারা এনার্জিতে নেই, যেখানে 49% রাশিয়ার মালিকানা, রাশিয়ার রসনেটের মালিকানা। অর্থাৎ বুঝতেই পারছেন তারা টার্গেট করে 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 একটি 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 করে পদক্ষেপ নিচ্ছে। দেখুন এর ফলে কি হবে? এর ফলে এক্সপোর্ট বন্ধ করতে বাধ্য হবে নায়ারা এনার্জি। বিশাল ক্ষতির পরিমাণ কিন্তু হবে ভারতের। এক্সপোর্ট বন্ধ মানে ইউরোপীয় ইউনিয়নকে বাইপাস করে অন্য কোনো দেশে এবার এই সেক্টরের এক্সপোর্ট ইমিডিয়েটলি কিন্তু ভাবতে হবে ভারত সরকারকে। পাশাপাশি আপনারা যদি দেখেন এই যে পার্টিকুলার এনার্জি ডিপার্টমেন্ট বা এই যে কোম্পানি অর্গানাইজেশন, তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো ইন্স্যুরেন্স, ফিনান্সিং, ট্রান্সপোর্ট রিলেটেড কোনো সুযোগ সুবিধা পাবে না। ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে এই পার্টিকুলার নায়ারা এনার্জি। পাশাপাশি কালকে ভারত কিন্তু এই পদক্ষেপে বিরোধিতা করেছে। ভারতের স্টেটমেন্টটা যদি দেখেন তাহলে বুঝবেন ইউরোপীয় ইউনিয়নের এই ডবল স্ট্যান্ডার্ড, ডবল গেম, দ্বিচারিতা কিন্তু ধরে ফেলেছে ভারত। কেন আমি বলছি? কারণ ভারতের স্টেটমেন্ট যদি দেখেন তাহলে প্রথমেই স্ট্রংলি ক্রিটিসাইজ করা হয়েছে এই সিদ্ধান্তের। দ্বিতীয়ত বলা হয়েছে ভারত কোনো রকম ভাবে ইউনিল্যাটারাল স্যাংশনকে মানে না। অর্থাৎ কালকে ইউরোপীয় ইউনিয়নের মনে হলো ভারতের উপরে স্যাংশন লাগিয়ে দেবে, কালকে আফ্রিকার মনে হবে, পরশুদিন চায়নার মনে হবে, তারপরের দিন আমেরিকার মনে হবে। এই ইউনিল্যাটারাল স্যাংশনকে ভারত বৈধতা দেয় না, তা বলে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। এবং বলে দেওয়া হলো ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্যাংশন ছাড়া কোনো স্যাংশনকে পাত্তা দেয় না। অর্থাৎ সংঘাতের সবে শুরু। যেখানে মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করে সংঘাত শেষ করবে ভারত, ঠিক সেখানেই নতুন এক সংঘাত শুরু হলো। এবং দেখুন এর পিছনে আমেরিকা আছে, বলার আর কোনো জায়গা থাকে না। এখানে ভারত বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের এটা ডবল স্ট্যান্ডার্ড। কেন ডবল স্ট্যান্ডার্ড? বলেছেন ইউরোপের বহু ব্যবসায়ী ভারত থেকে ডিজেল কেনে, কিন্তু সেই ডিজেল সেই রাশিয়ার ক্রুড অয়েল থেকেই রিফাইন হয়। অর্থাৎ যখন তোমরা ডিজেল কিনছো আমাদের দেশ থেকে, যখন তোমাদের ব্যবসার প্রয়োজন হচ্ছে, তখন আমাদের দেশ থেকে কম দামে ডিজেল নিয়ে যাচ্ছ, কিন্তু সেই ডিজেল তো রাশিয়ার ক্রুড অয়েল থেকেই তৈল শোধন করা হচ্ছে। তাহলে তোমরা কেন ডিজেল কেনাটা এতদিন বন্ধ করনি? তোমাদের দরকারে তোমরা ব্যবহার করবে, আর তোমাদের যখন ক্ষতি করবে কোনো বিষয় তখন তোমরা স্যাংশন লাগিয়ে দেবে। এটা তো পরিষ্কার দ্বিচারিতা। সেকেন্ড যেখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তা হলো এই মুহূর্তে রাশিয়ার থেকে ভারত যে মানে ক্রুড অয়েল কেনে তা বৈধভাবে কেনে, এবং এই বৈধতার সঙ্গে তেল তো ইউরোপীয় ইউনিয়নও কিন্তু রাশিয়ার সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কোনো সংঘাত থাকতেই পারে, কিন্তু তুমি স্যাংশন লাগিয়ে দেবে সেই দেশকে যেই দেশ তোমাদের ভিতরে কোনো লেনাদেনাতেই নেই। তৃতীয় পক্ষকে টার্গেট করা কেন? এটা কি একটা আন্তর্জাতিক সমীকরণ বা সম্পর্ক এইভাবে তৈরি হতে পারে? আমার সাথে আপনার ঝগড়া, যেহেতু আপনার সঙ্গে ক বিভাগের লোকটি কথা বলে, আমি ক বিভাগের লোকটাকে গুলি করে দেবো? এটা কি ধরনের কথাবার্তা? আমি সত্যিই জানি না এই ধরনের দ্বিচারিতা কেন ইউরোপীয় ইউনিয়ন একবিংশ শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে করছে। দেখুন আজকে এই ইউরোপীয় ইউনিয়ন এটা করছে এটা ভাববেন না, ইতিহাস দেখুন না। ইতিহাস দেখলে বুঝবেন এদের ছুরি মারা ছাড়া আর কোনো কাজ নেই। আপনি স্বাধীনতার ইতিহাসটা দেখুন ভারতের। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশরা আমাদের দেশে এসেছিলেন ব্যবসা করার নাম করে, সেই ব্যবসা করতে গিয়ে তারা 200 বছর শাসন করে চলে গেলেন। এটা কি কোনো ভদ্রলোকের কাজ? হয়তো কোনো ভারতবর্ষের কোনো লোক অতিরিক্ত লোভে ব্রিটিশদের দালালি করে ফেলেছেন, কিন্তু তার জন্য তারা একটি দেশকে তাদের উপনিবেশ বানিয়ে রেখে দেবেন বছরের পর বছর। তার শুরু কিন্তু ঐতিহাসিক সময় থেকে হয়েছে। আজকে ইউরোপীয় ইউনিয়ন চায় যেভাবে তারা আমাদেরকে শাসন করেছে, আজকেও ঠিক সেভাবে আমাদেরকে পায়ের তলায় রাখবে, যা তারা সম্পূর্ণভাবে ভুল ভাবছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে যখন তুমি তেল কিনতে তখন বাবা সব ঠিকঠাক, আর এখন তোমার সঙ্গে ঝগড়া হয়েছে বলে তুমি আমাকে নিষিদ্ধ করতে চাইছো। এ কিরকম সম্পর্ক, কিরকম সমীকরণ? পাশাপাশি এখানে ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, উই আর কমিটেড টু এনশিওরিং ইটস এনার্জি সিকিউরিটি
অ্যান্ড উইল টেক অল স্টেপ টু প্রোটেক্ট ইন্ডিয়ান ইন্টারেস্ট। অর্থাৎ ভারত সেটাই করবে যেটা ভারতের ইন্টারেস্ট মানে উপযুক্ত, যেটা ভারতের প্রয়োজন, ভারতের করা উচিত। দয়া করে অন্য দেশের মাতব্বরি ভারত এখানে মেনে নেবে না। তবে এই যে স্যাংশন লাগানো হলো তা কিন্তু ভারতের জন্য প্রাথমিকভাবে এক বড় ধাক্কা, অর্থনৈতিক দিক দিয়েও ধাক্কা, ডিপ্লোম্যাটিক দিক থেকেও ধাক্কা। এই পুরো ধাক্কা কিভাবে ভারত কাটিয়ে ওঠে তা তো সময় বলবে। অনেক আপডেট আসবে, এই নিয়ে জিওপলিটিক্যাল সারফেস উত্তাল হবে, কারণ এত বড় সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে কোনো ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশও নেয়নি, আমেরিকা তো নেয়নি। ফলে জানি না এ বিষয়ে কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি। আপডেটেড ভিডিও আমি নিঃসন্দেহে আরো বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।